ডিবিসি নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছুমি রহমান। আজকের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি, এই বিষয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকের আলোচনার বিষয়ে রেখেছি কোন পথে রাজনীতি, একটি পরিবর্তিত সময়ে বাংলাদেশ এবং নানান ধরনের সংস্কারের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা সংস্কারের কথা বলছেন, পাশাপাশি নির্বাচন দেওয়ারও একটি দাবি আসছে। এর মাঝে সবচেয়ে তাৎক্ষণিক যেই বিষয়গুলো প্রতিদিনই আমরা দেখছি কোনো না কোনোভাবে নানান ধরনের সংঘর্ষ। যদি এই আজকের কথা বলি তাহলে পাহাড়ের সংঘর্ষের কথা আসবে, বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের কথা আসবে। আসলে সরকারের যেই স্থিতিশীলতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ, সেই পরিবেশটা কি বর্তমানে আছে কিনা, অথবা না থাকলে সেটি কেন, সমস্যা কোথায় হচ্ছে? সাইফুল হক, আপনার কাছে আগে। আপনাকে ধন্যবাদ। সম্মানিত সহ আলোচক, আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সরকারের উপরে তো মানুষের বড় প্রত্যাশা। আমাদের ছাত্র শ্রমিক জনতার যে অসাধারণ গণজাগরণ এবং গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেটটা হচ্ছে খুবই পরিষ্কার। ম্যান্ডেটটা হচ্ছে যে গত 16 বছর এর আগের যে একটা আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসন, যে আবর্জনাটা জমা হয়েছিল রাষ্ট্র, প্রশাসন, সমাজ সর্বস্তরে, অর্থনীতির ক্ষেত্রে, আবর্জনাটা খানিকটা পরিষ্কার করা, প্রায় বলি ঘরটাকে কিছুটা বাসযোগ্য করা। তো সে ব্যাপারে 1.5 মাস পার হয়েছে। অন্তর্বর্তী সরকার তারা কিছু উদ্যোগ নিয়েছেন। তার কিছু কিছু ক্ষেত্রে তার কিছু ইতিবাচক ফলাফল আছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু উদ্যোগ আছে। কিন্তু বাদবাকি অনেকগুলো ক্ষেত্রে যে প্রত্যাশা, সেটা মানে কিছুটা হোঁচট খাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার যে পরিস্থিতি, জনজীবনের যে মানুষের জানমালের যে নিরাপত্তা, সেটা এখনো পর্যন্ত খুব নিশ্চিত করা গেছে এরকম জোর দিয়ে বলা মুশকিল। এই ক্ষেত্রে বিশেষ করে এখনো পর্যন্ত পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাগত দায়িত্বে জনগণ যে ভূমিকা দেখতে চায়, সে জায়গাটা এখনো পর্যন্ত আনাটা যায়নি। আর আমি বলবো যে এরপরে আপনি যেটা উল্লেখ করছিলেন একটু আগে, যে পার্বত্য 3টা জেলায় যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। ইতিমধ্যে পাহাড়িদের উপরে হামলা হয়েছে, আবার বাঙালি পাহাড়ি সংঘর্ষ হয়েছে। সেখানে অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে বেশ কজন প্রাণ হারিয়েছেন, অনেকে হতাহত হয়েছেন, অনেকেরই তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, দোকানপাট সেগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যন্ত সেখানে হামলা আক্রমণ হয়েছে। এগুলো আমরা খুব নিন্দা করি, এগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই পুরো ঘটনাটা, এটাকে যদি মনে করি যে আগেকার সরকারের ধারাবাহিকতায় আমরা জোর করে জবরদস্তি করে চাপিয়ে দিয়ে কোনো সমস্যার সমাধান করব, সম্ভবত সেটা সম্ভব হবে না। আমি মনে করি পার্বত্য জেলাগুলোর যে সংকট, 97 সালে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তি কিন্তু পাহাড়ের জেলাগুলোতে কিন্তু শান্তি কিন্তু নিশ্চিত করেনি। ফলে আমি মনে করি সেই চুক্তির যেমন একটা সামগ্রিক পর্যালোচনা দাবি করে, আর গোটা সংকটটা কিন্তু একটা রাজনৈতিক সংকট। এর কোনো তাৎক্ষণিক কোনো সামরিক সমাধান নেই, জবরদস্তি করে এর কোনো সমাধান নেই, এটা একটা বিষয়। সুতরাং আজকে দেখলাম উপদেষ্টারা আজকে সেখানে 3 জন তারা এখানে গেছেন, এবং এটার সাথে যারা বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, অন্তর্বর্তী সরকারকে যারা অকার্যকর, যারা ব্যর্থ করতে চায়, পুরনো ফ্যাসিবাদী শক্তি নানা চেহারায় যারা আবার ফিরে আসার জন্য একটা জমিন তারা খুঁজছে, পার্বত্য চট্টগ্রামের এইসব সহিংস ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন আছে, উদ্বেগ আছে। তারপরে সেখানে নানা উৎকণ্ঠা আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে সহিংস ঘটনা, যে আপনি একটি রাজনৈতিক সংকটের কথা বলছেন, এই সংকটের আসলে সমাধান কোথায়? আমি মনে করি সংকটের সমাধান তো রাজনৈতিক সংকট তো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। রাষ্ট্র যে রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের পরিচালনার প্রধান দায়িত্ব হবে রাজনৈতিক দলগুলো, প্রধান স্টেক হোল্ডার রাজনৈতিক দল বা ওই অর্থে ভোটার এবং জনগণ যাদেরকে নির্বাচিত করে। আমি মনে করি যে এই সরকারের
আগ্রহের উৎসাহের ঘাটতি নেই, তাদের অভিজ্ঞতা, দূরদর্শিতা, প্রজ্ঞার হয়তো ঘাটতি আছে, সমস্যা আছে। আমি মনে করি এরকম একটা প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, জনগণকে আস্থা নিয়ে আলাপ আলোচনা করে, পরামর্শ করে তাদের এই সংক্ষিপ্ত টেনিওরে কী কী কাজগুলো তারা করবেন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আনার জন্য। আর আপনি উল্লেখ করছিলেন তাদের বড় দায়িত্ব হচ্ছে আগামীতে যাতে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। সুতরাং তার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, সবাইকে আস্থার মধ্যে নিয়ে আসতে হবে। কারণ না হলে এই সরকার যদি ব্যর্থ হয় বলেন, তাহলে কিন্তু বলতে পারেন খুব ভালো কিছু প্রত্যাশা করা যাবে এরকম না। আমি বলতে চাই সরকার তো রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইতে হবে। আমার কোথায় যেন মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বরঞ্চ কিছুটা এড়িয়ে চলার একটা প্রবণতা আমি সরকারের নানা মহলের মধ্যে দেখতে পাচ্ছি। সরকারের মধ্যে আবার অনেকগুলো সরকার একসাথে কাজ করছে কিনা, আমাদের সমন্বয়করা এক ধরনের বিষয়, উপদেষ্টাদের মধ্যে নানা চাপ, আবার দেখি প্রশাসন কেন্দ্র করে নানা ধরনের বিভিন্ন লবিং, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ধরনের নানা ধরনের স্বার্থান্বেষী মহল চারপাশে কাজ করছে কিনা, এগুলো রাজনীতির মানুষ হিসেবে আমার মধ্যে এটা উদ্বেগের জায়গা। ফলে আমি অন্তর্বর্তী সরকারের মধ্যে আমি সমন্বয়হীনতা দেখছি। রাজনৈতিক দল হিসেবে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কি মানুষের কাছে যেতে পারছেন, বা যেই সমস্যাগুলো হচ্ছে আহ্বান না দিয়ে আপনি নিজে থেকে উদ্যোগী হয়ে কোনো কাজ করা? না, অবশ্যই। আমরা তো ধরুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টিগতভাবে আমি গতকালকে নারায়ণগঞ্জে ছিলাম, আমি ধরুন সেখানে তো একটা বড় সমাবেশে বক্তব্য রেখেছি। আমরা প্রতিনিয়ত মানুষের কাছে যাচ্ছি, আমি আজকেও নানা কর্মসূচির মধ্যে ছিলাম। আমরা গণতন্ত্র মঞ্চের আমরাও একটা শরিক দল। ফলে আমরা বিরোধী দলগুলো তো মানুষের সাথে যাচ্ছি। আমরা বিশেষ করে 5ই আগস্টের পরে যে একটা মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, সেখানে আমরা মানুষকে একদিকে ধৈর্যের কথা বলছি, সহনশীলতার কথা বলছি, সরকারকে আমরা একটা লজিক্যাল র্যাশনাল মাত্রায় সময় দেবার কথাটাও বলছি। আবার আমরা কিন্তু আবার জনগণকে সচেতন করছি, কিছুটা ধৈর্য লাগবে, সহনশীলতা লাগবে। কিন্তু অন্তর্বর্তী সরকারকে দলগুলোর যে সহযোগিতা আমাদের, এটা কিন্তু শর্তহীন সহযোগিতা না। তারা কিন্তু যা খুশি তারা কিন্তু করবার কোনো কিন্তু ব্যাপারটা নেই। তাদেরকে মানুষের প্রত্যাশার জায়গা থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের ভাবনা চিন্তাটা বিবেচনায় রেখে তাদেরকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপটা আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু তাদেরকে বলতে হবে। এবং আমি মনে করি শেষ পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত সংসদ, যাদের পপুলার ম্যান্ডেট আছে, যারা বাংলাদেশকে নতুন অভিযাত্রার দিকে নিয়ে যাবে, সরকারকে ওই পথে হাঁটতে হবে। তার জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা নিশ্চয়ই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারকে জানতে হবে কিভাবে সহযোগিতাটা নেওয়া যায়। জি নিশ্চয়ই। এবারে আমি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসি। বেশ কিছু আলোচনায় উঠে আসলো, একটু জানবো যে একটি রোডম্যাপ দেওয়া বা নির্বাচন দেওয়া, এটি কিন্তু এই বর্তমান সরকারও বলছে, কিন্তু তার আগে তারা কিছু সংস্কারের কথা বলছে। এই সব কিছু যখন চলছে তখন যে অস্থিরতা, বিএনপির মহাসচিবও আজকে একটি কথা বললেন যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সব কিছু মিলিয়ে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এখন কোন জায়গায় রয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসির সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, আর সহ-আলোচক সাইফুল ভাইকে শুভেচ্ছা। আসলে একটা সরকারের বয়স মাত্র কত, 47 দিন এরকম। তা আমি যেটা মনে করি, দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। কিচ্ছু রাখে নাই, কোথাও নাই, নীতি নাই, নৈতিকতা নাই, পুলিশ নাই, পুলিশ পোশাক ছেড়ে থানা থেকে পালিয়েছে, এখনও তারা স্বাভাবিক অবস্থা আসতে পারেনি, ট্রমার মধ্যে এখনও তারা আছে। তো সেই মুহূর্তে এত অল্প দিনের একটা সরকারের কাছ থেকে আমি খুব বেশি আশা করতে পারি না। একটা সময় তো তাদের দিতেই হবে। তবে যে জিনিসটা হচ্ছে যে পাহাড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে ফেলা হলো একজনকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেখানে আসলো এবং গণপিটুনিতে মারা গেল, এই সমস্ত ঘটনা কিছু কিছু সরকারকে চ্যালেঞ্জ করার জন্য বিগত সরকারের পক্ষ থেকেও কিছু কিছু কাজ করা হচ্ছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে পিটি মারা হলো সে ছাত্রলীগের কর্মী ছিল, যারা মেরেছে তারা ছাত্রলীগের নেতা। রব্বানের সাথে ছবি, 5 জনই ছবি আছে রব্বানের সাথে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি মারা গেলেন, এত সাহস পেল কোথায়? আমি তার হত্যাকাণ্ডকে নিন্দা জ্ঞাপন করেছি, সাহসটা পেল কোথায়? সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে নৃশংসতা চালিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তার তো উচিতই হয়নি ক্যাম্পাসে আসা। কে তাকে ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে মগরফুতে ছেড়ে দিল কে? এটা খুঁজে বের করতে হবে তো। যেমন আপনার 21 গ্রেনেড হামলা,
তাদের তো মুক্তাঙ্গনে পারমিশন ছিল, মাইকের পারমিশন ছিল, সব পারমিশন ছিল, সেখানে তাদের নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা ছিল। তারপর হুট করে কে নিয়ে গেল তাদেরকে 23 বঙ্গবন্ধু এভিনিউতে। 23 বঙ্গবন্ধু এভিনিউতে না গেলে এই ঘটনা তো ডুঙ্গরে ঘটতে পারতো না। ঠিক তেমনিভাবে ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এত তাড়াতাড়ি 2 মাসও হলো না, রক্তের দাগ শুকালো না, কবরের মাটি শুকালো না, তাকে বাহাদুরি দেখাতে ক্যাম্পাসে কেনই এসেছে, কারাই বা নিয়ে এসেছে। আমার যখন ধরেন আমার এক ভাইকে যখন ধরেন চোখ উপড়িয়ে দিয়েছে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত অপকর্ম হয়েছে, ছাত্রীদের উপর নির্যাতন করা হয়েছে, 100 জন ছাত্রীকে ধর্ষণ করার পরে সেখানে সেঞ্চুরি পালন করেছে। তো এইরকম একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কয়েকদিন আগে যে নির্যাতন করেছে কেন আসলো, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত কথা হলো, পাহাড়ে যেটা হচ্ছে এখানে কিন্তু বিগত সরকারের কিন্তু কিছু উস্কানি আছে, তার দেশের অস্থিরতা চাচ্ছে। যেমন ধরেন একবার আনসার দিদি করানোর চেষ্টা করলো, একবার বিচারপতিদের করানো শুরু করলো, চেষ্টা করলো, একবার আপনার প্রশাসনে যারা আছেন সচিবালয় তাদেরকে দিয়ে চেষ্টা করেছে। সরকার একের পর একটা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভাবছে না একবারও যে দেশটাকে আমরা ধ্বংস করে দিয়ে এসেছি, এত তাড়াতাড়ি আমাদের এই জায়গাটা আসার চিন্তা করাটা সঠিক না। তাই এই সরকার কাকে দিয়ে করাবে? যে পুলিশকে দিয়ে করাবে, সে তো এলাকায় যেতে পারছে না, সে তো মাঠে নামতে ভয় পাচ্ছে। তাই বিগত সরকার পুলিশকে দিয়ে যত অপকর্ম করিয়েছে, আমি গত অ্যারেস্ট হওয়ার আগে, গত নির্বাচনের আগে পাশে মসজিদে নামাজ পড়তে যেতে পারে নাই, জুম্মার নামাজ, তারাবি পড়তে পারে নাই, ঠিকমতো সেহরি খেতে পারে। আমার মতো হাজার হাজার না কোটি কোটি মুসলমান এই দেশে তারা জুম্মার নামাজ পড়তে পারে নাই, তারা নামাজ পড়তে পারে না আওয়ামী লীগের এই মিথ্যা মামলা, ষড়যন্ত্র মামলা, গ্রেপ্তারের ভয়ে। আমার সাজা 4 বছর হওয়ার প্রথম সাজাতে বাংলাদেশে আমাকেই দেওয়া হয়েছে অন্যায়ভাবে। আমি সাধারণ ভাই স্বামী বেলাল, মনিরুল সহ 15 জনকে। আমি তারপরেও বনানী একটা মসজিদে জুম্মা নামাজ পড়তে গিয়েছিলাম মাস্ক পরে, তারপরে মানুষ আমাকে চিনি ফেলছে এরকম। ওখান থেকে আমি আলাপ করলাম, কুকুর কবর জিয়ারত করলাম। তারপরে আমি আজ যেতে পারিনি, তাকে আমার বিরুদ্ধে আবার ওয়ারেন্ট জারি হলো প্রশাসনের কাছে, হাইকোর্ট গিয়ে অবমাননা দেয়। যে আমারটা আমি বাদ দিতে করি। চিটাগাঙ্গে মৃত্যু হত্যাকে কেন্দ্র করে প্রায় 15,000 মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিদেরকে গ্রেপ্তার করলো। সরকারের বড় বড় মন্ত্রী, সাধারণ সিরাজ থেকে শুরু করে কী দমভক্তি জঙ্গি রেটে করেছে। আমি তখন বারবার বলেছি, রমজান মাস চলছে, মানুষ রোজা রাখবে, চেরি খাবে, তারাবি পড়বে, এই যে মানুষকে গ্রেপ্তার করে একদিন দেখা যাবে যে মৃত্যুকে তার স্বামী বাবলি হত্যা করেছে, তখন কি হবে? এই যে মানুষগুলিকে যে গ্রেপ্তার করা হলো, এই যে অত্যাচার করা হলো, থানায় নিয়ে যায় গ্রেপ্তার বাণিজ্য, আইনের শাসন, এই আইনের শাসন ধ্বংস করে দিয়েছে। তাই এই সরকারকে তো আমি বলি যে এই যে বিক্ষিপ্ত যে সমস্ত ঘটনাটা হচ্ছে, আওয়ামী লীগের এখানে ষড়যন্ত্র, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণিত সত্য, যে মারা গেছে সে ছাত্রী, যারা মেরেছে তারা ছাত্রী। তো এইরকম অস্থিরতার সৃষ্টি যেখানে করার চেষ্টা করছে, তো এই সরকার রাতারাতি তো সরকার সব কিছু করতে পারবেন না। সরকারের কিছু নির্দিষ্ট এজেন্ডা আছে, কিছু সংস্কার তারা করতে চায়, দরকারও আছে। বর্তমান বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। এই সরকার চেষ্টা করছে বাইরে থেকে কিছু সাহায্য সহায়তা পাওয়ার জন্য চেষ্টা করছে। এখন এই সরকারের ধরেন আপনার সামনে আমরা নির্বাচন, অবশ্যই দেশে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসবে, এটা তো আমরা চাইবই। তো সরকার একটা সময় চাচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন আমরা একটা যৌক্তিক সময় অবশ্যই আমরা দেব। এর মধ্যে দিয়ে সরকার কতগুলি সংস্কার করার চেষ্টা করছে, তার মধ্যে দিয়ে সরকারকে কিছু কাজ করতে হবে। যেন আওয়ামী সিন্ডিকেট যেটা ছিল, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইম্পোর্টেড ভ্যালু একরকম, পাইকারি বাজারে একরকম, খুচরা বাজারে একরকম, সবজি থেকে শুরু করে জায়গাগুলোতে আমি আসবো। আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আমরা আবার নিশ্চয়ই এই আলোচনা চালাবো। দর্শক, কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। আজকের আলোচনা বিষয় কোন পথে রাজনীতি। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি।
বিরতির আগে আলোচনা করছিলাম যে বর্তমান সরকারের যেই প্রেক্ষাপট, এবার একটু জানতে চাইবো যে সংস্কারের যেই কাজগুলো চলছে এবং সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তারা কিন্তু 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা। এখানে নানান ধরনের প্রশ্ন আসছে, তবে রাজনৈতিক দলগুলো তারা বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক চর্চা থেকে শুরু করে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া আসলে কতটুকু এগোচ্ছে সেটি একটু জানতে চাইবো। সাইফুল হক, আপনার কাছে। আপনি ধন্যবাদ। সংস্কারের যেটা বললেন, প্রথমত আমরা সংস্কারের কথাটা 5ই আগস্টের পরে আসেনি। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা বিএনপি সহ বিরোধী দলগুলো আমরা যে যুগপৎ ধারায় যারা আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলনের মধ্যে আমরা ছিলাম, আমরা কিন্তু সংস্কারের কথাটা বলে আসছি অনেক আগে থেকে। অর্থাৎ বাংলাদেশে যেভাবে আপনি ভোট ছাড়া ক্ষমতা, ভোট ছাড়া যেভাবে আপনি যা খুশি করতে পারেন, এরকম একটা নৈরাজ্য, এরকম একটা দখলদারিত্ব দিয়ে যে 21শ শতাব্দীতে কোনো দেশ, কোনো সরকার, কোনো জনপদের মানুষ চলতে পারে না, সেটা অত্যন্ত স্পষ্ট। সুতরাং এখন ছাত্র তরুণরা তারা হয়তো 5ই আগস্টের পরে তারা এটা বলা শুরু করেছেন, কিন্তু আমরা এটা বলছি গত বহু বছর ধরে। মানে একটা গণতান্ত্রিক পরিবর্তন দরকার, একটা উত্তরণ দরকার, একটা গণতান্ত্রিক রূপান্তর বলি, পরিবর্তন বলি, সংস্কার বলি, সেটা দরকার। সংস্কারটা শুরু করতে হবে তো আসলে মাথা থেকে। তার মানে হচ্ছে যে আপনি সেদিক থেকে বলতে পারেন, যদি রাষ্ট্রের কথাটা বলি, আমি প্রথমত মনে করি যে সরকার, বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের যে প্রশাসনিক কাঠামো, তার একটা গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। এবং আমাদের এই বর্তমান যে পুলিশ বাহিনী, ধরুন তার এই এমনকি লোগো এবং পোশাক পরিবর্তন থেকে শুরু করে আমাদের যে পুলিশ বাহিনী বলতে পারেন মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে তাদের উপরে। সুতরাং এই প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ সংস্কার যেটা অত্যন্ত জরুরি। বিচার বিভাগের সংস্কার, একটু আগে দেখলাম আপনার অনুষ্ঠানে আজকে প্রধান বিচারপতি বেশ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিচার বিভাগ ছিল গত 1.5 দশক ধরে বিরোধী দলকে দমন নিপীড়নের প্রধান একটা কিন্তু কেন্দ্র ছিল বিচার বিভাগ। তো যে কোনো আধুনিক গণতন্ত্র রাষ্ট্র নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগ, তার একটা যৌক্তিক সমন্বয় থাকবে। তার তার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে বিচার বিভাগ তার ভূমিকা পালন করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব কিছুকে নির্বাহী বিভাগের কর্তৃত্বে নিয়ে আসা হয়েছিল। ফলে আমরা দেখতে চাই এমনকি বিচারপতিরা কিভাবে নিয়োগ হবেন, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই ব্যাপারে নানা প্রস্তাবনা আছে। ফলে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ সংস্কার যেটা খুবই জরুরি। দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো যাতে সরকারের রাজনৈতিক প্রভাব কর্তৃত্বের বাইরে যে, সরকারের হস্তক্ষেপের বাইরে যে তারা যেন ভূমিকা পালন করতে পারে, আমরা নিশ্চয়ই এই ধরনের সংস্কার দেখতে চাইব। 6টা যে কমিশন হয়েছে, আরও হয়তো 2-3টা কমিশন হওয়াটা খুব জরুরি ছিল। শ্রমজীবী সাধারণ মানুষের তাদের যে নানা দাবি, নানা আকাঙ্ক্ষা, অধিকারের, মুক্তির চাহিদার, এগুলো সংক্রান্ত কমিশন অত্যন্ত জরুরি ছিল। এরকম আরও 2-3টা প্রস্তাব করা যাবে। কমিশন গঠনকে আমরা ইতিবাচকভাবে দেখেছি, এটাকে আমরা স্বাগত জানাতে চাই। কিন্তু 3 মাস সময় কেন লাগবে সেটা আমার কাছে খুব বেশি বোধগম্য না। কারণ যারা দায়িত্বে আছেন 1-1.5 মাসের মধ্যেই সংস্কারের প্রস্তাবগুলো আলাপ আলোচনা করে এটাকে চূড়ান্ত করা সম্ভব। তারপরে তারা একটা উদ্যোগ নিয়েছেন এবং তারপরে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সংবিধানের সংস্কারের একটা গুরুত্বপূর্ণ আলোচনা বেরিয়ে আসছে। কেউ কেউ বলবার চেষ্টা করছেন গোটা সংবিধানকে বদলাতে হবে, সংবিধানকে পাল্টাতে হবে। আমি মনে করি দেশে কোনো বিপ্লব হয়নি। না, আমি মনে করি দেশে কোনো বিপ্লব হয়নি। বিপ্লব হলে আপনি বিদ্যমান সংবিধানের অধীনে সরকার শপথ গ্রহণ করতেন না। বিদ্যমান সংবিধান বা বিদ্যমান রাষ্ট্রপতির কাছে যে আপনি শপথ গ্রহণ করতেন না। বিপ্লব হলে আমি কেবলমাত্র ডিক্রি জারি করে জনসম্মতি নিয়ে আমি অনেকগুলো অর্থনৈতিক, রাজনৈতিক অনেকগুলো ব্যাপার আমি সিদ্ধান্ত গ্রহণ করতাম। এবং আমাদের যে আন্দোলন, যে ম্যান্ডেটটাও ছিল ছাত্রদের 8 দফা, 9 দফা বা আমাদের 1 দফা, আর ইভেন আমাদের যে 31 দফা, সেখানে আমরা বলেছি অনেকগুলো প্রস্তাবনার জায়গা আছে সংবিধানের। এখন এটার জন্য প্রথমত আপনি যখন আপনি এটাকে পুনর্লিখনের কথাটা বলেন, এ ধরনের কোনো ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নাই। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, নাই কেন? কারণ এটা তাদের এজেন্ডার মধ্যে না। কারণ এর সঙ্গে গোটা রাজনৈতিক দল যুক্ত, এর সঙ্গে আমি আসছি কথাটা। ফলে আমি যেটা বলেছি যে যদি কোনো ধরুন সংবিধানের কোনো অংশ যদি পুনর্লিখনের দরকার হয়, সংবিধান তো অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ক্ষুদ্র, জাতিসত্তা বিদ্বেষী
অনেকগুলো পরস্পর বিরোধী ধারাগুলো আছে। এই সংবিধানের 70 অনুচ্ছেদের মতন এরকম ধারা আছে যেখানে প্রধানমন্ত্রীকে প্রায় সীমাহীন কর্তৃত্ব, প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার উৎস কিন্তু সংবিধানের 70 অনুচ্ছেদ। তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হবে। আমি মনে করি একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত সংসদ, যাদের পপুলার ম্যান্ডেট আছে, সেই সংসদ কেবলমাত্র গুরুত্বপূর্ণ এই সংশোধনী বলি, পরিবর্তন বলি, একটা শব্দ পরিবর্তন করলে সেটাও এক ধরনের পুনর্লিখন, একটা বাক্য যুক্ত করলে সেটা পুনর্লিখন। আমি মনে করি এই উদ্যোগটা এখন কি হতে পারে, সংস্কার কমিশনগুলো গঠন হয়ে গেলে আলাপ আলোচনা করে তারা একটা মডারেটর ভূমিকা পালন করে কোন কোন ক্ষেত্রে দরকার, অন্তর্বর্তী সরকার তার এই টেনিওরে কি কি কাজগুলো তারা করতে পারেন সবার সম্মতির ভিত্তিতে, আর কোনগুলো সংবিধানের পরিবর্তন সহ প্রস্তাবনা আকারে মিলে শুরু করবেন পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধিরা যারা পাবলিকলি যারা কমিট বাউন্ড থাকবেন। দিজ আর দ্য ইস্যুস যেগুলো আমরা করতে মানুষের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ, তারা কথা বলবেন এবং পরবর্তী নির্বাচিত সরকার সে পথে তারা যাবেন। আমরা মনে করি এটাকে ফ্যাসিলিটেট করতে পারাটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এর বাড়তি কিছু করতে গেলে অন্তর্বর্তী সরকার আরো ব্যর্থ হবে, তারা অপ্রয়োজনীয় অনেক বিতর্কের তারা জন্ম দেবেন। আমি এবার একটু হাবিবুর রহমান নতুন করে সমস্যা আবার তৈরি হবে। জি, এই জায়গাটা নিয়ে হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসতে চাই। এই এতগুলো সংস্কারের পাশাপাশি রাজনীতিতে এবং রাজনৈতিক যে মানসিকতা, সেখানে আসলে সংস্কার কতটুকু প্রয়োজন? শুনেন, রাজনৈতিক মানসিকতার সংস্কার বলে কোনো জিনিস নেই। প্রত্যেক রাজনৈতিক দলের কিন্তু একটা নীতি আদর্শ আছে, তাদের গঠনতন্ত্র আছে। দেশে যদি আপনার নির্বাচনী ব্যবস্থা যদি সুষ্ঠু থাকে তাহলে এখানে রাজনৈতিক সংস্কারের দরকার পড়ে না। যেমন তবে গঠনতন্ত্র অনুযায়ী কি রাজনৈতিক দলগুলো তো চলতে চায়। যেমন ধরেন বিএনপির গঠনতন্ত্র বিএনপির কাছে ছিল, আওয়ামী লীগের গঠনতন্ত্র আওয়ামী লীগের কাছে ছিল। 1991 সালে নির্বাচনটা হয়েছিল কি নিরপেক্ষ সরকার অধীনে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে তো, সেখানে তো কোনো হাঙ্গামা হয়নি, একজন মানুষ মারা যায়নি। 96 সালে সেখানে আবার পরিবর্তন হয়ে আবার হয়েছে, আবার 2001 সালেও হয়েছে। সেখানে যদিও ভোট কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে কিন্তু কোনো কারচুপির ভোট ছিল। সেই সময় মনোনয়ন সরকার একটা 10% ভোট মেরে রেখেছিল বলে আমি বিশ্বাস করি, এবং 86% ভোট এই জন্য কাস্ট হয়েছিল। এত ভোট কাস্ট হয় না বাংলাদেশে, হওয়ার কথা না। এখন সেই পরিবেশটা আমাদের আগে দরকার। আপনি যতই বলেন না কেন, আপনি যত সংবিধান সংস্কার করেন, যাহা আপনি করেন না কেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় বাংলাদেশে, এই মানসিকতা এখনো পরিবর্তন হয়নি। সেখানে মানুষ ভোট দিতে পারবে না। ভোট দিলেও সেই ভোট গোনা হবে না, গুনলেও সেই ভোট প্রকাশ করা হবে না, যেটা বিগত দিন আমরা দেখেছি। ভোট পড়বে 3%, বাড়ায় দেবেন 50%। 100% ভোট কাস্ট হওয়ার পরে কি সেই কেন্দ্রে ভোট গোনার কোনো দরকার আছে? আমরা কিন্তু এটাও দেখেছি, একটা দলীয় সরকার যেই সংস্কার বা যেই ধরনের পরিবর্তন এনে দিয়ে গেল, পরবর্তী সরকার এসে সেটা আবার পরিবর্তন করে তাদের মতো করে একটি তাগুলো ওই সংস্কার করার পরেই বা তত্ত্বাবধায়ক সরকার দাবি পূরণ করলেন খালেদা জিয়া, তারা ওই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে ক্ষমতা গেলেন। ক্ষমতা দেওয়ার পর তারা রাতারাতি ভুল পাল্টিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে দিলেন। আজকে বাংলাদেশে এই যে মানুষ মারা গেল, 1000 উপর মানুষ মারা গেল, প্রায় 20,000 মানুষ আহত হলো, 17,000 মানুষ পঙ্গু হলো, অন্ধ হলো, এর জন্য দায়িত্ব আপনার নাম কি তত্ত্বাবধায়ক খায়রুল হক কিন্তু বিচারে আনা দরকার। ওই ব্যক্তি যদি সেদিন সংবিধান পরিবর্তন না করে যদি তত্ত্বাবধায়ক সংবিধান বাতিল না করতো, তো বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটতো না। আওয়ামী লীগ এই সরাসরি মনোভাব দেখাতে পারতো না। এবং দেখেন, এই যে যারা বিভিন্ন সময় সিইসি ছিলেন বা নির্বাচনের কোনো দায়িত্ব হতো, কত টাকা, কোটি কোটি টাকা খরচ করেছে ইভিএম কেনার নামে, কত হাজার কোটি টাকা, 4,000 কোটি টাকা তার খরচ করেছে, কিন্তু তার বাস্তবায়ন কতটুকু হয়েছে? ইভিএম দিয়ে কতটুকু ভোট হয়েছে, কয়টা ভোট হয়েছে? তো এই যে লুটপাট, লুটপাটের জন্য এইগুলি করা হয়েছে। এই যে গত ধরনের নির্বাচন হলো, 14 সালে বিরোধী দল গেল না, টাকা খরচ হলো তো ঠিকই, আবার 2018 রাতের বেলায় ভোট নিয়ে গেল। 2024 সালে 7 জানুয়ারি যে নির্বাচনটা হলো, একতরফা একদল নির্বাচন হলো। এই নির্বাচন করতে গিয়ে তো মানে এ যাবৎকার সবচেয়ে বেশি টাকা খরচ করেছে। এই জন্য এই নির্বাচন কমিশন যার দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের, এই সরকারে যারা ছিলেন তাদের তো বিচার হওয়াই উচিত। এবং যারা বিগত 3টি সংসদে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, তার সুযোগ সুবিধা নিয়েছে, আমার মনে হয় যে একবার এই সরকারের উচিত এই সবাইকে এর আওতায় নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই যে অবৈধ টাকাগুলো নিয়ে গেছে, বেতন ভাতা নিয়ে গেছে, লুট করেছে, ইচ্ছামতো সব কিছু করেছে, এইগুলি বিচার হওয়া উচিত। এবং বর্তমান আমি মনে করি যে সরকার সংস্কার করবে, স্বাভাবিক সংস্কার চলমান পদ্ধতি।
সব কিছু বন্ধ রেখে তো সংস্কার করবে না। সংস্কার সামনে দিকে এগিয়ে যাবে, নির্বাচনের রোডম্যাপও তৈরি হবে, আগামী দিনে নির্বাচন তো হতে হবে সর্বশেষ, ওইটাই তো আমাদের লক্ষ্য। এখন এই সরকারের কত কাজ আছে, যেমন আপনার দ্রব্যমূল্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, সরকারের প্রতি কিন্তু অসন্তোষের সৃষ্টি হবে। গার্মেন্টস সেক্টরকে যদি আপনি শান্তিপূর্ণ অবস্থা ফিরে না আনতে পারেন, বিগত সরকারের উস্কানির কারণে যদি গার্মেন্টস সেখানে যদি অস্ত্র দেখা দেয়, সেটা সরকার অর্থনীতির বিরাট চাপ পড়বে। এইদিকে সরকারের দেখতে হবে। আর একটা জিনিস দেখতে হবে, এই বিগত সরকারের যে সমস্ত সরকারের দলীয় এমপি মন্ত্রী যারা ছিলেন, তারা নেতা, পাশাপাশি সরকারের সাথে সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে যারা ব্যাংকে লুট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, আর্থিক অসঙ্গতিগুলো কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসে। আমরা আলোচনা করব। আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে আলোচনায় আসছি। দর্শক, কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজন আরেকটি বিরতি নিয়েছি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। আজকের আলোচনার বিষয় কোন পথের রাজনীতি। এই আলোচনা আমাদের সাথে স্টুডিওতে আছেন হাবিবুর রহমান হাবিব এবং সাইফুল হক। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসি। বিরতির আগে আপনি বলছিলেন যে বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের যে চাহিদার জায়গাগুলো, সেগুলোতে সংস্কার প্রয়োজন, সেগুলোতে পরিবর্তন আনতে হবে এই সরকারের। এই বিষয়ে আর একটু জানতে চাইবো আপনার কাছে। না, পরিবর্তনের তো একটা ব্যাপার আছে। আর রাজনৈতিক যে বর্তমান যে পরিস্থিতি, আমরা ছিলাম হাবিয়া দোজকের মধ্যে। এখন বেহেশতে না গেলেও মাঝামাঝি জায়গাতে আছে। যে অবস্থা দেশের ছিল, সেই অবস্থা বিভীষিকাময়, সেই অবস্থার কথা মনে করেন তো, কি কোন দেশে কিসের মধ্যে বসবাস করেছে। দেখেন, একটা দল দীর্ঘদিন ক্ষমতা ছিল, টেলিভিশনে সব তাদের পক্ষে প্রচার করেছে, বিরোধী দলের বিরুদ্ধে নানান কথা, কেউ বিশ্বাস করল না। 7 বছর বয়স যে ছেলেটা, এই আন্দোলনে তার বয়স 22-23, এত সরকারের প্রচার কোনটা এসে বিশ্বাস করেন? তার দেশ তো অপকর্ম হয়েছে তো। এবং দেখেন, তার ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের সিনিয়রদের বলতো যে যেদিন ক্ষমতা আওয়ামী লীগ ছেড়ে দেবে, সেদিন লক্ষ না 5 লক্ষ মানুষ একদিনে তারা হত্যাকাণ্ডের শিকার হবে। একটা হয়েছে? একটা তো হয়নি। এবং এইটা না হওয়ার পিছনে কারণ আছে। রাজনৈতিক দল ভিতরে সহনশীলতার পাশাপাশি আমাদের যিনি নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে ধন্যবাদ দিতেই হবে, তাকে স্যালুট জানাতেই হবে। সে আমাদের উপর কড়া নির্দেশ দিয়েছিলেন। আমাদের ভাইকে মেরে হচ্ছে, বাবাকে মেরে হচ্ছে, আমাদের বেড়ার ছেলেকে ধরতে গেছে, পারেন, তার বাপকে কুপিয়ে মেরে গেছে, আমি সেখানে গিয়ে মেরে ফেলেছি, আমি সেখানে গিয়েছিলাম। আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন তারেক রহমান। যে কারণে বাংলাদেশে এই যে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি, মারা গেছি আমরা, গুম হয়েছি আমরা, খুন হয়েছি আমরা, জেলে গেছি আমরা, ইলেকট্রিক শক খেয়েছি আমরা। তাহলে আমরাই তো আওয়ামী লীগের লোককে হত্যা করব, ধরবো, কোনো না। কিন্তু আমাদের নেতার কারণে আমরা কিন্তু ক্ষোভ থাকা সত্ত্বে, দুঃখ, বেদনা, কষ্ট থাকার পরে কিন্তু আমরা ধৈর্য ধরেছি এখনও। আবার চিন্তা করেন, সেই আওয়ামী লীগ গোপালগঞ্জে আমার স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট তার বাড়িতে গেল, তারপরে হামলা করে সে এখন হাসপাতালে, ওখানে আমাদের সাংবাদিক সদস্যকে মেরে ফেললো। চিন্তা করেন তো কত নৃশংসতা। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি মনে করি যে এটা আমাদের অনেক বড় অর্জন, এটা একটা অর্জন, কিন্তু অর্জন। এখানে একটি প্রশ্ন কিন্তু চলে আসে, বিএনপি তো এখন ক্ষমতায় নেই, তবে ক্ষমতায় গেলেও কি বিএনপি এরকমই থাকবে? ক্ষমতায় গেলেও আমি বলি, এটুকু মানে দৃঢ়তার সাথে বলতে চাই, তারেক রহমান তার দলের উপর তার নিয়ন্ত্রণ আছে। দেখছেন না কতগুলি কমিটি ভেঙে দিয়েছে, কতগুলিকে দল থেকে সরিয়ে দিয়েছে। এতটুকু উনি এদিকে হতে দেবেন না। দেশটাকে তাকে উনি আগের থেকে ওনার ভিতরে একটা ছিল। সাইফুল ভাইয়ের কথা বললেন, সংস্কার প্রস্তাব দিয়েছে 31 দফা। উনি বলেছেন 2বার বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী ই করতে হবে, ক্ষমতার ভাগাভাগি করতে হবে, এই সমস্ত কথা বলেছেন। উনি মনে যা বিশ্বাস করেন, আমি উনাকে ততটুকু চিনি, আপনি বিশ্বাস করেন, আমার তালা হয় মাঝে মধ্যে। উনি এই দেশে একটা আধুনিক কৃষি নির্ভরশীল দেশ, একটা শিল্প সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চান ওনার মনে। এবং ওনার একটা কথা আমি ওনাকে বলেছি যে এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান আপনি। এই পৃথিবীর যত সন্তান জন্মলাভ করেছে, কারুর বাবা দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে, সেক্টর কমান্ডার হয়ে রণাঙ্গনী করে, সেনাপ্রধান হয়ে দল গঠন করেছে, তার মা 3বার প্রধান পৃথিবীতে আছে, একজনও নাই। এবং সে বিয়ে করে যে ফ্যামিলি, সেই ফ্যামিলিটা কত বাংলা এই ভূমান্তের সবচেয়ে সম্মান করবে। তার স্ত্রী একজন ডাক্তার, অত্যন্ত মেধাবী ডাক্তার। এবং সেই তাকে আমি বলেছি যে আপনার কাছে বাংলাদেশ না, সারা পৃথিবী দেখতে, যাতে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান আপনাকে আল্লাহ নিশ্চয়ই আপনাকে এই সৌভাগ্যের সন্ধান করেছে, আপনাকে দিয়ে এই দেশের মানুষ সেবা সুযোগ দেবে। আপনার সেটা মনে রাখবেন, অন্যদের মতো না। অবশ্যই অনেকে প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি অনেকে হবে, কিন্তু তারেক রহমান তো পৃথিবীতে আরেকজন আসবেন না। জি, পূর্বের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই বিএনপি পরিবর্তন নিয়ে আসছে। আমি খুবই কম সময় রয়েছে, সাইফুল হক আপনার কাছে আসতে চাই। বর্তমান সময়ের রাজনীতিক চর্চায় আপনি কিভাবে দেখছেন? আমি যেগুলো যোগ করতে চাই, প্রথম হচ্ছে যে আপনি বলছিলেন যে সংস্কার পরিবর্তন,
গোটা ভোট এবং নির্বাচনী ব্যবস্থার একটা পরিবর্তন সংস্কারটা এখন অত্যন্ত জরুরি। নির্বাচনী ব্যবস্থা তো ভেঙে পড়েছে, মানুষের আস্থা বিশ্বাস বলে কিচ্ছু নাই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলেও কোনো কিছু নাই। গত 3টা নির্বাচনে বা মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগ মানুষের হয়নি। আর এখানে ভোট কার্যত বলতে পারেন যে এটা আবার এক ধরনের ভোট বাণিজ্য, এক ধরনের এমপি বাণিজ্য, এটা পর্যবেসিত হয়েছে। তাহলে গোটা নির্বাচনী ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার, কারণ এখন ভোটটা 5 থেকে 10% মানুষ কেবলমাত্র প্রার্থী হতে পারেন, তারা নির্বাচিত হতে পারেন। বাকিদের হয়তো সাংবিধানিকভাবে বাধা নেই, কিন্তু যে বিধি ব্যবস্থা সেখানে বাকিদের কিন্তু সেখানে প্রার্থিতা হওয়া বা প্রতিদ্বন্দ্বিতা করবার কিন্তু কোনো অনুকূল পরিবেশ নেই। তাহলে এটার একটা খুব জরুরিভাবে এই সমস্ত বিধিবিধানগুলো পরিবর্তনটা, সংস্কারটা অত্যন্ত জরুরি। 2 নম্বর আমি যেটা মনে করি যে আমাদের এই পুরো রাজনৈতিক সিস্টেমে অর্থনৈতিক ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা যখন মুষ্টিমেয় হাতে কেন্দ্রীভূত হয় তখন এটা ভয়ঙ্কর শক্তি হয়ে দাঁড়ায়। এটা আইন প্রণেতারা ভবিষ্যতে তারা কোনো উন্নয়নের কাজের সঙ্গে আমি মনে করি তাদের যুক্ত থাকা উচিত না। স্থানীয় সরকার আছে, জনপ্রতিনিধিরা যারা লোকালি আছেন তারা দেখবেন, আইন প্রণেতারা যদি চাল ডাল টিনের হিসাব যদি করতে হয় তাহলে কিন্তু বুঝতে পারেন পুরো দুর্নীতি এবং দলীয়করণের জায়গাটা এখান থেকে শুরু হয়। আইন প্রণেতারা সুতরাং আইন প্রণয়ন করবেন। আপনি ধরুন, আপনি যদি রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহী হন, আমাদের বিদ্যমান ব্যবস্থায় আপনাকে প্রশ্ন করবার কোনো সুযোগটা নাই। সংবিধানের 70 অনুচ্ছেদ শুরু করে রাজনৈতিক যে সংস্কৃতি, তাহলে রাষ্ট্রের সরকারের যারা নির্বাহী আছেন, প্রধানমন্ত্রী, এমপি বা মন্ত্রীরা, প্রত্যেককে ভোটাররা প্রশ্ন করতে পারে, তাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কারণ যিনি যত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাকে প্রশ্ন করাটা তত বেশি গুরুত্বপূর্ণ, তাকে জবাবদিহিতার মধ্যে আনাটা তত বেশি গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই পুরো ব্যাপারগুলো অনেকগুলো খোল নলচে পাল্টানোর প্রশ্ন। গতকালকে নারায়ণগঞ্জে আমি বলেছি, এটা বলে শেষ করি, যে সরকারের কাজে এখনো খুবই ধীর গতি। মানুষ যে গতিটা দেখতে, আমি বলেছি সরকারের ডাবল ইঞ্জিনের গতি সরকারের পিছনে যুক্ত করা দরকার, না হলে কিন্তু জনপ্রত্যাশাটা কিন্তু পূরণ করে কার্যকর ভূমিকা যাওয়া যাবে না। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একেবারেই সময় শেষ হয়ে গেছে। কথা বলে এটা সংবিধান সংশোধন করার ক্ষেত্রে সংবিধান পুনর্লেখন বাতিল, এটাই সরকারের হাত দেওয়া ঠিক। জি, ধন্যবাদ জানাচ্ছি দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আয়োজনটি শেষ করছি। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন।